হ্যালো সেশন, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান মাসুদ। এস একাডেমিতে তোমাদের স্বাগত। তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, তোমাদের হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে যে আর্থিক বিবরণী, যেখান থেকে প্রতি বছরই তোমাদেরকে ম্যান্ডেটরি 20 নাম্বার অ্যান্সার করতে হবে বা দুইটা সৃজনশীল অ্যান্সার করতেই হবে। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আলোচনার যে পার্টটা সেটা হচ্ছে আমাদের সিকিউ সলভিং ক্লাস বা আমাদের বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করব। গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন যেগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে, এবং যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যা আমরা সলভ করতে যাচ্ছি। সো দেরি না করে দেখো শুরু করি। এখন বলো, দেখো এখানে শুরুতে আমাদের দেখা যাচ্ছে যে বোর্ডটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড। কোন বোর্ড? ঢাকা বোর্ড 2025-এর একটা কোশ্চেন। ঢাকা বোর্ড 2025-এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এটা। তো বলা আছে কি যে নীল আকাশ ট্রেডার্স এর 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে রেওয়ামিলের প্রদত্ত হলো। ঠিক আছে, একটা রেওয়ামিল দেওয়া আছে। তারপরে দেখো এই পাশে কিছু সমন্বয় দেওয়া আছে, একটা রেওয়ামিল দেওয়া আছে, একটা সমন্বয় দেওয়া আছে। এখন আগে আমরা কি করব জানো? এই কোশ্চেনটা পড়বো, উদ্দীপকটা আমরা পরে পড়বো, আগে দেখবো আমরা কোশ্চেনটা। দেখো আমরা কোশ্চেনে আমাদের কি কি আছে। বলছে অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। তোমরা সব সময় আমি তোমাদেরকে বলি, যখন তোমরা সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করবা, বা সরি সৃজনশীল ম্যাথ হচ্ছে তোমরা কি করবা, সৃজনশীল ম্যাথ হচ্ছে তোমরা হচ্ছে অ্যান্সার করবা। ফার্স্ট অফ অল তোমরা কোশ্চেনটা দেখে নিবা যে তোমাদের রিকোয়ারমেন্ট কি চাইছে, তোমাদের কি অ্যান্সার করতে বলছে, তোমরা রিকোয়ারমেন্ট আগে কি করবা দেখে নিবা। বলছে যে অনাদায়ী বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো, মানে বকেয়া বিনিয়োগের যে সুদ আছে, বকেয়া বা অনাদায়ী বিনিয়োগের পরিমাণ বা বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো, বকেয়া বা অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিশদ বিবরণী প্রস্তুত করো। উপযুক্ত তথ্যের ভিত্তিতে কি করো? বিশদ বিবরণী প্রস্তুত করো। নীল আকাশ ট্রেডিং এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, নীল আকাশ ট্রেডিং এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। এই ছিল আমাদের তিনটে রিকোয়ারমেন্ট। এবার এরপর কি করবা? সমন্বয়গুলো পড়বা। অনুপার্জিত সেবায়ের অর্ধেক অর্জিত হয়েছে। অনুপার্জিত সেবায়ের অর্ধেক কি হয়েছে? অর্জিত হয়েছে। অগ্রিম বীমা অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। 2 নাম্বার বলছে অগ্রিম বীমার অর্ধেক উত্তীর্ণ হয়েছে। তার মানে অগ্রিম বীমা হচ্ছে আমার সম্পদের অর্ধেক যদি উত্তীর্ণ হয়, তার মানে আমার ওই অর্ধেকটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। অফিস সরঞ্জামের উপর 10% অবশ্য ধার্য করতে হবে। অফিস সরঞ্জামের উপর কিসের উপরে? অফিস সরঞ্জামের উপরে কি করতে হবে? 10% অবশ্য ধার্য করতে হবে। অফিস সাপ্লাইস এর পরিমাণ হচ্ছে কত? অফিস সাপ্লাইস এর পরিমাণ হচ্ছে মজুদ আছে হচ্ছে 7,000 টাকা। মানে মজুদ আছে কত? 7,000 টাকা। এই টোটালটা ছিল আমাদের সমন্বয় এন্ট্রি। এগুলো কি ছিল? আমাদের সমন্বয় এন্ট্রি ছিল। ওকে, এবার দেখো হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের এটা, এখানে আমাদের কোশ্চেনে হাতে নগদ আছে এবং কতগুলো এন্ট্রি দেওয়া আছে। ঠিক আছে, বাট আমার এত এন্ট্রি পড়ার দরকার নাই। আমরা জাস্ট দেখবো কোশ্চেন সলভিং এ চলে যাবো। অনাদায়ী বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করে। এখন আগে আমরা দেখবো আমাদের বিনিয়োগ কত আছে এবং বিনিয়োগের পার্সেন্টেজ কত আছে। দেখো আমরা এখান থেকে খুঁজে বের করি। আমাদের বিনিয়োগ আছে কত? 9% বিনিয়োগ। কত পার্সেন্ট বিনিয়োগ? 9% বিনিয়োগ। দেখো ম্যাটটা করতেছি আমরা 2020 সালের, কিন্তু এখানে তারিখটা দেওয়া আছে 1/7/2023। 1/7/2023। তোমাদের এখানে একটা কথা বলে নিই, যখন তুমি আর্থিক অবস্থা বিবরণী করবা বা আর্থিক বিবরণী ম্যাথ করবা, তুমি আগে দেখবা তুমি কোন সালের ম্যাথটা করতেছো। আমরা 2024 সালের ম্যাথটা করতেছি। কোন সালের? 2024 সালের ম্যাথটা করতেছি। তার মানে বিনিয়োগটা দিছে কত? 1/7/2023 সালের। সো যেহেতু 1/7/2023 সালে বিনিয়োগটা দেওয়া আছে, তার মানে ব্যাপারটা বুঝো, এই ডেটটা আমাদের জন্য কোনো ভ্যালু নেই। এই ডেটটা আমাদের এই ম্যাথে কোনো কি নেই? ভ্যালু নেই। তার মানে আমরা এই বিনিয়োগের টোটাল যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার 9% যা আসবে পুরো 1 বছরের বিনিয়োগের সুদ নিব। ঠিক আছে, পুরো 1 বছরের বিনিয়োগের সুদের পরিমাণ বের করব। সো দেখো আমরা ক নাম্বারটা দেখি কিভাবে সলভ করছি। দেখো অনাদায়ী বিনিয়োগের সুদ, তার মানে 1 লক্ষ ইন্টু 9% ইজ ইকুয়াল টু কত? 9,000 টাকা। এটাই ছিল আমাদের ক নাম্বার। ওকে, দ্যাট ইজ ইজি। ওকে, এরপর দেখো খ নাম্বার আমাদেরকে বলছে কি যে হচ্ছে যে বিশদ আয় বিবরণ তৈরি করতো। তো দেখো শুরুতে কোম্পানির হেডিং বা নাম হবে যে নীল আকাশ ট্রেডিং। কোম্পানির নাম কি ছিল? নীল আকাশ ট্রেডিং। বিশদ আয় বিবরণী, নীল আকাশ ট্রেডিং বিশদ আয় বিবরণী 2024 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। দেখো বিশদ আয় বিবরণী সব সময় লিখবা সমাপ্ত বছরের জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখতে হবে। কারণ আমরা বিশদ আয় বিবরণী তৈরি করি একটা নির্দিষ্ট হিসাবকালের জন্য, বা একটা বছর শেষে কতটুকু আমাদের আর্থিক ফলাফল আছে সে জিনিসটা জানতে, বা একটা হিসাবকাল শেষে। ঠিক আছে, গড় হচ্ছে বিবরণ টাকা টাকা টাকা, মানে 3টা টাকা গড় হবে। এবার দেখো এটা আমাদের কিন্তু ওয়ান স্টেপ বা হচ্ছে যে এক ধাপ বিশদ আয় বিবরণী। শুরুতে আমরা এখানে লিখবো যে আয় সমূহ। ঠিক আছে, আয় সমূহ। ঠিক আছে,
তো আয় সমূহ হতে শুরুতে আমরা লিখবো সেবা আয়। দেখো আমাদের সেবা আয় কত আছে, সেবা আয় কত আছে, সেবা আয় আছে আমাদের হচ্ছে যে 4 লাখ টাকা। সেবা আয় কত আছে, 4 লাখ টাকা। এবং এটার সাথে আমাদের কি আছে, আমাদের সমন্বয় আছে। বলা আছে যে অনুপার্জিত সেবায় অর্ধেক অর্জিত হয়েছে, তাহলে অনুপার্জিত সেবায় কত, 20,000 টাকা। অনুপার্জিত সেবায় কত, 20,000 টাকা। এই 20,000 টাকার অর্ধেক উপার্জিত হয়েছে, তার মানে হচ্ছে যে 20,000 টাকাকে আমরা কি করব, 20,000 টাকা আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব। ঠিক আছে, 2 দ্বারা আমরা কি করব, ভাগ করব। 2 দ্বারা কি করব, ভাগ করব। তার মানে 10,000 টাকা অর্জিত হয়েছে। তা বলছে যে মোট আমাদের কি বলছে যে আমরা যেহেতু বিশদ আবেদন করতেছি, তাহলে আমরা সেবাইটা বের করব। দেখো আমাদের সেবাই হচ্ছে কত, 4 লাখ টাকা। এবং যোগ অনুপার্জিত সেবায়ের যে অংশটুকু অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবায়ের যে অংশটুকু অর্জিত হয়েছে, তার মানে অনুপার্জিত সেবায় ছিল কত, 20,000। আর আমাদের অর্জিত হয়েছে কত, বলছে অর্ধেক, অর্ধেক অর্জিত হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করলে 10,000 টাকা। সো 10,000 টাকা আমাদের এই ঘরে বসবে। এরপরে যোগ করে হচ্ছে আমরা এখানে বসাইলাম যে 4,10,000 টাকা। ওকে, এরপরে ব্যাপারটা দেখো, বিনিয়োগের সুদ ক থেকে প্রাপ্ত, বিনিয়োগের সুদ ক থেকে পাইছি আমরা কত, ওই যে 1 লাখ টাকার 9%, 1 লাখ টাকার 9% কত, 9,000 টাকা। সো এই 9,000 টাকা যোগ করলে আমাদের কত হচ্ছে, 4,19,000 টাকা। এটা এখানে 4,19,000 টাকা, সরি এখানে ক্লোজ হবে না, 4,19,000 টাকা। সো 4,19,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের মোট আয়, এটা হচ্ছে কি আমাদের মোট আয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোট আয়। বাদ ব্যয় সময় কি করবা, ব্যয়গুলো বাদ দিবা। দেখো আমাদের ব্যয়গুলো যদি আমরা বাদ দিই, দেখো ব্যয় আমাদের কি কি আছে, সরি ব্যয় আছে শুরুতে, ব্যয় আছে আমাদের শুরুতে কি আছে, যে হচ্ছে শুরুতে আছে হচ্ছে যে আমাদের বেতন খরচ। কি আছে, বেতন। দেখো বেতনের সাথে কোনো সমন্বয় আছে আমাদের, বেতনের সাথে আমাদের কোনো সমন্বয় নাই। তার মানে ডিরেক্ট আমরা কি করব, বেতন এখানে লিখে ফেলবো, বেতন আমরা কি করব, লিখে ফেলবো। দেখো আমাদের বেতন খরচ, তাহলে বেতন কত ছিল আমাদের, 1,80,000 টাকা। 1,80,000 টাকা আমরা এখানে বসাইলাম। দেন বিমা খরচ, বিমা খরচ কত, বিমা খরচ হচ্ছে আমাদের হচ্ছে যে 1 লাখ টাকা, সরি 10,000 টাকা। কিন্তু বিমা খরচের সংক্রান্ত কিন্তু একটা কি আছে, আমাদের সমন্বয় আছে। বিমা খরচ সংক্রান্ত আমাদের কি আছে, একটা সমন্বয় আছে। দেখা বলা আছে যে অগ্রিম বিমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বিমার অর্ধেক কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বিমার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে দেখো আমাদের বিমা কত আছে, বিমা কত আছে আমরা একটু দেখি। বিমা আছে হচ্ছে যে অগ্রিম বিমা, অগ্রিম বিমা আছে আমার 10,000 টাকা। অগ্রিম বিমা কত, 10,000 টাকা। বলছে অর্ধেক কি হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে কি অর্ধেক মানে কি, 5,000 টাকা। মানে হচ্ছে 5,000 টাকা আমার কি হয়েছে, এই 5,000 টাকা হচ্ছে আমার খরচ হয়েছে, এই 5,000 টাকা আমার কি হয়েছে, খরচ হয়েছে। তো তুমি এটা কি বিমা খরচ হিসেবে দেখাবা, কি হিসেবে দেখাবা, বিমা খরচ হিসেবে দেখাবা। দেখো আমরা এখানে বিমা খরচ হিসেবে দেখাই, এই যে বিমা খরচ, ঠিক আছে, 10,000, 10,000 অর্ধেক কত, 5,000 টাকা। এরপর দেখো সাপ্লাই, সাপ্লাইজ খরচ, এটা কিন্তু একটা খরচ। তো সাপ্লাইজ খরচ কত, 15,000 টাকা। আমাদের সাপ্লাই ছিল কত, 15,000 টাকা। মানে সাপ্লাইজ, দেখো এখানে আমাদের র মিলে সাপ্লাই সম্পদ ছিল কত, র মিলে সাপ্লাই সম্পদ ছিল কত, অফিস সাপ্লাইজ 15,000 টাকা। কিন্তু কথা আছে যে অফিস সাপ্লাইজ এর সমাপ্ত মজুদ, মানে আমাকে বলছে, তোমাকে আগে বলছে যে টোটাল অফিস সাপ্লাইজ আছে কত, 15,000 টাকা। কত হাজার টাকা, 15,000 টাকা। অফিস সাপ্লাইজ কত আছে, 15,000 টাকা। পরে এসে বলছে না, এটা আমার হাতে আছে কত, 7,000 টাকা। তার মানে বাকিটা তোমার কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাই 7,000 টাকা যদি মাইনাস করো, তাহলে বাদ বাকিটা তুমি এখানে বসাবা। ঠিক আছে, বাদ বাকিটা কোথায় বসাবা, এখানে বসাবা। তাহলে দেখো আমাদের হচ্ছে যে আমরা এখানে বসাইছি, আমাদের দেখো অফিস সাপ্লাইসটা আমরা এবার বসে, সাপ্লাইস খরচ 15,000 মানে 7,000 ইকুয়াল আমরা 8,000 টাকা কি এই কলাম বসে। কজ আমার এটা খরচ হয়ে গেছে, কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে ভাইয়া, এটা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এরপর আসে হচ্ছে যে ভাড়া খরচ, ভাড়া খরচ 22,000 টাকা ডিরেক্ট কোশ্চেন আমাদের রেওয়ামিলে দেওয়া ছিল, আমরা 22,000 টাকা ডিরেক্ট কি এখানে লিখবো। দেন উপযোগ খরচ, উপযোগ খরচ ডিরেক্ট 10,000 টাকা ছিল, 10,000 টাকা আমরা কি সেকেন্ড কলামে লিখবো। এটার সাথে কোনো সমন্বয় নাই, সমন্বয় থেকে আমরা ফার্স্ট কলামে লিখবো, সমন্বয় না থাকলে আমরা সেকেন্ড কলামে লিখবো। ঠিক আছে, ওকে। অফিস সরঞ্জাম অবচয় 90,000 ইন্টু 10%। এখন দেখো অফিস সরঞ্জাম আমাদের আছে কত, 95,000। আর অফিস সরঞ্জামের উপরে অবশ্যই ধরতে বলছে কত, 10%। তাহলে 95,000 এর 10% কত হবে, 9,500। তো টোটালটা যোগ করলে আমার 2,34,500। এটা হচ্ছে আমাদের টোটাল খরচ বা মোট খরচ। 2,34,500 এটা কি আমাদের মোট খরচ বা টোটাল খরচ। তো এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার হবে কত, মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করলে আমাদের মোট খরচ সমূহ মাইনাস করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 1,84,500 টাকা। এই 1,84,500 টাকাই হচ্ছে আমাদের জন্য কি নেট মুনাফা। এটা হচ্ছে কি আমাদের নেট মুনাফা। আর এই ম্যাথটা একটু ইজি ছিল কারণ এটা হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের এইচএসসি এক্সামে প্রত্যেক সময় প্রত্যেকবারে কিন্তু কোশ্চেনটা এইভাবে আসে, একটা সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে, একটা ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান থেকে। মানে একটা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় বিবরণী, একদা বিশ্ববিদ্যালয় বিবরণী, আর একটা হচ্ছে বহুদা বিশ্ববিদ্যালয় বিবরণী। মানে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান, একটা
ক্রয় বিক্রয় বা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠান থেকে এই কোশ্চেনগুলো আসে। সো তোমার একটা ম্যাথ খুবই ইজি হবে আর একটা ম্যাথ একটু ডিফিকাল্ট হবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি তুমি যদি অ্যাটলিস্ট আমি যে ম্যাথগুলো করে দিচ্ছি এই ম্যাথগুলো তুমি যদি প্র্যাকটিস করতে পারো হাতে বই এবং খাতা নিয়ে, ডেফিনেটলি তুমি এক্সামে তুমি 20 নাম্বার অ্যান্সার করে আসতে পারবা, সেই গ্যারান্টি দিচ্ছি তোমাকে আমি। ওকে, এরপর আসা হচ্ছে যে এরপর আমাদের ঘ নাম্বারটা কি বলছিল, আমাদের মোট সম্পদ আর্থিক অবস্থা বিবরণীর মোট সম্পদ, মানে আমাদের বলছে কি যে মোট সম্পদের পরিমাণটা নির্ণয় করতে। বাট তুমি এখানে মোট সম্পদ না লিখে তুমি লিখবা যে আর্থিক অবস্থা বিবরণী আংশিক। আর্থিক অবস্থা বিবরণী কি লিখবা? আংশিক। কারণ আমরা মোট সম্পদ নির্ণয় করব, তবে আমরা পুরো আর্থিক অবস্থা বিবরণী করতে পারতেছি না, আমরা আর্থিক অবস্থা বিবরণী একটা পার্ট করতে পারছি, মানে প্রথম যে পার্টটা সেটা করতেছি আমরা কিন্তু পুরো অংশটাই করছি না, আমরা কি করছি প্রথম পার্টটা করতেছি। এই জন্য আমরা এখানে কি লিখবো? আর্থিক বিবরণীর আংশিক। ব্যাখ্যাটা কি লিখবো? আংশিক। ব্যাখ্যাটা কি লিখবো? আংশিক লিখবো। এবং 31 ডিসেম্বর 2024 এখানে কিন্তু সমাপ্ত বছর হবে না, কিন্তু এখানে কি হবে না? সমাপ্ত বছর হবে না। কেন সমাপ্ত বছর হবে না? কজ আমরা এই যে আর্থিক বিবরণী এটা কিন্তু আমরা নির্দিষ্ট হিসাব কালের জন্য তৈরি করছি না, আমরা কিসের জন্য তৈরি করতেছি? একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট তারিখের জন্য, একটা বিশেষ তারিখের জন্য। সেই জন্য হচ্ছে আমরা এখানে সমাপ্ত বছর লিখবো না, বিশদ আয় বিবরণী বা মালিকানা সত্ত্ব বিবরণীর মতো এখানে আমরা কি লিখবো না? সমাপ্ত বছর লিখবো না। ওকে, দেখো বিবরণ কি লিখবা? বিবরণ। তারপর হচ্ছে কি যে টাকা, তিনটা কলাম হবে। তারপর মোট সম্পদ, ঠিক আছে, সম্পদ সমূহ, এখানে একটা হেডিং হবে কি সম্পদ সমূহ, চলতি সম্পদ। এরপর হবে কি চলতি সম্পদের শুরুতে আমরা যেমন নগদ, হাতে নগদ কোশ্চেনে দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল হাতে নগদ কত ছিল? 60,000 টাকা। হাতে নগদ কত? 60,000 টাকা। হাতে নগদ হচ্ছে কত? 60,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত কত? ব্যাংক জমা উদ্বৃত্ত হচ্ছে 1,05,000 টাকা। ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা? 1,05,000 টাকা। বিনিয়োগের অনাদায়ী সুদ ক নাম্বার আমরা বের করছিলাম? বিনিয়োগ ছিল কত টাকা? বিনিয়োগ ছিল আমাদের হচ্ছে যে বিনিয়োগ অনাদায়ী সুদ, বিনিয়োগ ছিল আমাদের 1 লক্ষ টাকা। বিনিয়োগ ছিল কত? 1 লাখ টাকা। এটা হচ্ছে 9%। 9% বের করলে হচ্ছে 9,000 টাকা। বিনিয়োগ ছিল 1 লাখ টাকা, এটা 9% বের করলে 9,000 টাকা। তার মানে বিনিয়োগ অনাদায়ী সুদ কত? 9,000 টাকা। প্রাপ্য হিসাব আমাদের কত ছিল? আমাদের ওই যে ঘ নাম্বারে, ঠিক আছে, সরি উদ্দীপকে যে রেয়ামিলটা ছিল, রেয়ামিলের কত টাকা ছিল? প্রাপ্য হিসাব 54,000 টাকা। উদ্দীপকে যে রেয়ামিলটা দেওয়া ছিল সেটা প্রাপ্য হিসাব কত ছিল? 54,000 টাকা। প্রাপ্য হিসাব কত? 54,000 টাকা। অগ্রিম বীমা আমার জন্য কি সম্পদ ছিল না? সেই সম্পদের কতটুকু অংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে? বলছে অর্ধেক, মানে 2/1 অংশ, ঠিক আছে, মানে অর্ধেক অংশ কি হচ্ছে? অগ্রিম বীমা অর্ধেক অংশ কি হচ্ছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সো এই উত্তীর্ণ অংশটা কি করতে হবে? খরচের বাদ দিতে হবে। তার মানে আমার অগ্রিম বীমা ছিল কত? 10,000। 10,000 থেকে যদি আমি 5,000 মাইনাস করি, সরি 20,000 ছিল আমার অগ্রিম বীমা, না 10,000 ছিল, সরি 2,000, আর তার থেকে অর্ধেক 5,000 মাইনাস করি, তার মানে ব্যাপারটা হচ্ছে কত হবে? 5,000 টাকা। কত হবে? 5,000 টাকা। ওকে, এরপর যে ব্যাপারটা হচ্ছে দেখো অফিস সাপ্লাইস কত ছিল? 15,000 টাকা। অফিস সাপ্লাইস কত ছিল? 15,000 টাকা। অফিস সাপ্লাইস কত? 15,000 টাকা। কিন্তু এখান থেকে আমাদের ব্যবহৃত অংশটুকু মাইনাস করতে হবে, ঠিক আছে। আমাদের দেখো আমাদের এই সমন্বয়টা তোমাদেরকে একটু দেখাই। সমন্বয়টা আমাদের কি ছিল? সমন্বয়টা ছিল এরকম, দেখো অফিস সাপ্লাইসের উপরে, আচ্ছা অফিস সাপ্লাইসের সমাপ্ত মজুদ হচ্ছে 7,000। অফিস যে সাপ্লাইসটা আছে এটা কত? মজুদ কত? 7,000 টাকা। মানে তোমার সম্পদ এখনো 7,000 টাকা আছে, ঠিক আছে। বাট প্রথমে আমি তোমাকে বলছিলাম, মানে প্রথমে যেটা বলছিল আমাদেরকে যে অফিস সাপ্লাইস কত আছে, দেখো প্রথমে আমাদের বলা আছে যে অফিস সাপ্লাইসের পরিমাণ হচ্ছে কত? 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। এখন এই 15,000 টাকা কিন্তু আর নাই, কারণ হচ্ছে 7,000 টাকা অলরেডি আমাকে বলছে 7,000 টাকায় কি আছে? সম্পদ হিসাবে আছে। তার মানে বাকি যে ডিফারেন্স 15,000 থেকে যদি 7,000 টাকা মাইনাস করি, তার মানে 8,000 টাকা। এই 8,000 টাকা আমার কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। 8,000 টাকা কি হয়ে গেছে? খরচ। সো এটা কি করতে হবে? এখন আত্মীয় বিবরণীর সম্পদ থেকে 8,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখো আমরা কিভাবে লিখছি, দেখো এই যে এখানে এই যে এখানে 15,000 মাইনাস 7,000 ইকুয়াল টু কত? 8,000 টাকা। বুঝতে পারছো? ওকে, না এখানে আর্থিক অবস্থা বিবরণীটা কই? এই যে অফিস সাপ্লাইস 15,000 টাকা। তারপর দেন হচ্ছে আমাদের দেখো বাদ সাপ্লাইস খরচ। তার মানে দেখো অফিস সাপ্লাইস কিলো কত? 15,000 টাকা। এই যে দেখেন একটু পরের স্লাইডে, আগের স্লাইডে যাই, দেখো এখানে ছিল 15,000 টাকা। অফিস সাপ্লাইস কত? 15,000 টাকা। যেহেতু আমরা কি করবো? মাইনাস করবো। কি করবো? মাইনাস করবো। কারণ এখানে কি আছে? আমাদের খরচটা বাদ দিতে হবে। টোটাল সম্পদটা কত? 15,000। বাট কিন্তু আমাকে সমন্বয় বলছে কি যে না 15,000 টাকা সম্পদ আর নাই, হাতে আছে কত? 7,000 টাকা। তার মানে এই যে মাঝে যে জিনিসটা, মাঝে যে 8,000 টাকা ডিফারেন্সটা, এটা কই গেল? এটা খরচ হয়ে গেছে। কি হয়েছে? খরচ। এই জন্য আমরা কি করবো? মাইনাস করবো। এখন দেখো বাদ সাপ্লাইস খরচ কত? 8,000 টাকা। 8,000 টাকা মাইনাস করলে 7,000 টাকা আমাদের সম্পদ
ওই যে সমন্বয় যেটা বলছে হাতে মজুদ কত 7,000 টাকা, সেটা আমাদের সম্পদ। এবার টোটালটা যোগ করলে 2,40,000। এবার এই যে ব্যাপারটা আমাদের মোট যে সম্পদটা, সেটা এটা হচ্ছে আমার মোট চলতি সম্পদ, ঠিক আছে। 2,40,000 টাকা যোগ করার পর এটা হচ্ছে কি টোটাল চলতি সম্পদ বা মোট চলতি সম্পদ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দেখো আমাদের 9% বিনিয়োগ 1 লাখ টাকা ছিল, 9% বিনিয়োগ এত তারিখে 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকা আমাদের থার্ড কলামে যাবে, কারণ এটার সাথে যোগ বিয়োগ গুণ বা কিছুই নাই, সেটা থার্ড কলামে বা হচ্ছে আউটারে যাবে। ওকে, এরপর আসো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের উপরে মনে রাখবে আমাদের যে অফিস সরঞ্জাম ছিল, এটার উপর আমাদের কত পার্সেন্ট অবচয় ধরতে বলছিল, আমাদের 10% অবচয় ধরতে বলছিল। কত পার্সেন্ট? 10% অবচয় ধরতে বলছিল। তাহলে অফিস সরঞ্জাম ছিল আমাদের 95,000 টাকা, তার থেকে বাদ দেবে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় ছিল 6,000 টাকা, আগে ছিল। রেওয়া মিলে 6,000 টাকা কি ছিল, রেওয়া মিলে কত হাজার টাকা ছিল? 6,000 টাকা। দেখো রেওয়া মিলে কত ছিল? 6,000 টাকা। আরো 5% করেছে কি করতো, আমাদেরকে অবচয় বের করতে বলছে। আর 5% কি করতে বলছে বলতো? অবচয় বের করতে বলছে। সো দেখো 95,000-এর 10%, সরি 5% না 10% বের করতে বলছে। তার 95,000 10% বের করলে কত? 9,500। তাহলে 6,000 আর 9,500 যোগ করলে কত হবে? 15,500। আমি তোমাদেরকে বুঝাই, এই যে 95,000 আছে, এই 95,000-এর যদি আমরা 10% বের করি তাহলে কত বের হবে? 9,500। এটার সাথে আগে যে কত আছে? 6,000। কত আছে? 6,000। এই 6,000 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যদি 6,000 যদি যোগ করি, দেখো 6,000 যদি যোগ করি তাহলে কত হবে? টোটাল 15,500। কত হবে? 15,500 টাকা হবে। কত হবে? 15,500 টাকা হবে। এরপরে আসো, এরপর হচ্ছে যে আমাদের এরপর হচ্ছে যে আমাদের এই যে 15,500, এবার দেখো এগুলো যখন আমরা কি করব, তোমার হচ্ছে যে যোগ করবো, তখন কত হবে? 79,500 টাকা। এই যে 95,000 আর হচ্ছে কি 15,500, 95,500 এবং 95,000 প্লাস 15,500 যোগ করার পর যেটা হবে 89,500। এই 89,500 আমরা এখানে পাঠা দিলে, এই যে এই ব্যাপারটা যদি আমরা এখানে পাঠাই, এটা যদি আমরা এখানে পাঠাই 89,500, তাহলে দেখো এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 4,19,500। 4,19,500। এই 4,19,500 টাকায় হচ্ছে আমাদের টোটাল মোট সম্পদ। এই 4,19,000 টাকা টোটাল হচ্ছে কি আমাদের মোট সম্পদ। এটাই ছিল আমাদের আত্মীয়তা বিবরণের মোট সম্পদ নির্ণয় করতে বলছি। সো এটা ছিল আমাদের ঘ নাম্বার 1 নাম্বার সমস্যার সমাধান। বুঝতে পারছো? এরপর দেখো আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সিকিউ হচ্ছে সলভ করি, যেটা আমাদের উৎপাদন ধর্মী। ঠিক আছে, ওই ম্যাথটা আমরা একটু সলভ করি, দেখি কোনটা সলভ করা যায়। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু সলভ করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, তোমরা সবাই দেখবা এসএসসি 26, বিশেষ করে এসএসসি 26 যারা আসো এই ম্যাথটা দেখে যাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে। চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে এই ম্যাথটা। দেখো বলা আছে কি যে সুনীতি এন্টারপ্রাইজ 2024 সালে 31 ডিসেম্বর তারিখে তাদের রেওয়া মিলে নিয়োগ, একটা রেওয়া মিল দেওয়া আছে কিছু সমন্বয়। আমরা আগে কোশ্চেনটা পড়বো সবসময়, আমরা আগে কি করবো? কোশ্চেনটা পড়বো সবসময়। আমরা কি করবো? আগে কোশ্চেনটা পড়বো। কোশ্চেনটা কি ছিল যে 31 ডিসেম্বর 2024 তারিখে সুনীতি এন্টারপ্রাইজের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত বিজ্ঞাপন, এখন দেখো আমাদের বিজ্ঞাপন আছে কত? বিজ্ঞাপন আছে 12,000। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, বিলম্বিত বিজ্ঞাপন মানে কি? সম্পদ। আর অবলোপন মানে কি? বিজ্ঞাপন অবলোপন মানে কি? খরচ। আর বিজ্ঞাপনের বিলম্বিত অংশ মানে কি? সম্পদ। মানে এই জিনিসটা এখনো বিজ্ঞাপন মানে খরচ করা নাই। ঠিক আছে, এই জিনিসটা এখন আমাদের সম্পদ আকারে আছে। জিনিসটা আমরা ফিউচারে বা ভবিষ্যতে আমরা এই জিনিসটাতে কি পাবো? এখন অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে, বা সুবিধা পাবো। এবার দেখো ব্যাপারটা, তাহলে বিজ্ঞাপন এরপর সমন্বয়টা আমরা একটু পড়ি যে বলছে যে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ কত? 4,000 টাকা। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা বিজ্ঞাপন হবে কিভাবে তোমাদেরকে বোঝাই। একটা প্রোডাক্ট, তুমি একটা নতুন কোম্পানি খুলছো, সেই কোম্পানি যে তুমি ওটা প্রোডাক্ট প্রডিউস করো, এটা তুমি মানুষের যদি না জানাও, মানুষকে যদি না বুঝাও, তাহলে মানুষ তোমার প্রোডাক্ট কিনবে না? কিনবে না।
এবং প্রাথমিক অবস্থায় মানুষটা তোমার প্রোডাক্ট কিনবে না, তখন তুমি কি করবা? তুমি বিনামূল্যে তুমি প্রোডাক্টটা কি করবা? বিতরণ করবা। তাদেরকে বলবা যে ভাই আমার একটা প্রোডাক্ট আমি প্রডিউস করছি, উৎপাদন করছি, আপনারা একটু ইউজ করে দেখেন কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন বা আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করবেন। এই যে তুমি যে স্যাম্পলটা দিয়ে তাদেরকে যে প্রোডাক্টটা ইউজ করিয়ে তোমাদের প্রোডাক্টের প্রতি যে ফিডব্যাকটা নিচ্ছ বা প্রোডাক্টের প্রতি যে আকর্ষণটা করতেছো বা তোমাদের প্রোডাক্টটা কেমন সেই সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছ, সেটা হচ্ছে কি বিনামূল্যে পণ্য বিতরণ। যার কারণে এটা কিসে যোগ হবে? বিজ্ঞাপনে যোগ হবে। কিসে যোগ হবে? বিজ্ঞাপনে যোগ হবে। ওকে, এরপর বলছে যে মোট বিজ্ঞাপনের 4টি আর্থিক বছরে সমান অংশে অবলোকন করতে হবে। তাহলে 4টি মোট বিজ্ঞাপনে 4টি বছরে কি করতে হবে? সমান অংশে অবলোকন করতে হবে। মানে যে মোট বিজ্ঞাপনটা হবে 4 ভাগে কি করতে হবে? বিভক্ত করতে হবে। তার মানে আমরা তো হিসেব করি একটা বছরের জন্য, তার মানে আমরা 1 বছরে খরচ দেখাবো আর বাকি 3 বছর কি দেখাবো? সম্পদ হিসেবে দেখাবো। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা এই ম্যাটটাকে সলভ করবো। তা ক নাম্বারটা আমরা একটু সলভ করি। বিজ্ঞাপন ছিল 12,000 টাকা। বিজ্ঞাপন ছিল কত? 12,000 টাকা। এটা কোথায় ছিল? উদ্দীপকে ছিল। কোথায় ছিল? উদ্দীপকে ছিল। কত হাজার টাকা? 12,000 টাকা। বিজ্ঞাপন কত হাজার টাকা ছিল? 12,000 টাকা। আর বিনামূল্যে বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করছে 4,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করছে কত? 4,000। বিজ্ঞাপন ছিল 12,000, বিনামূল্যে পণ্য বিতরণ করছে 4,000। বিনামূল্যে বিতরণ করছে কত? 4,000। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 যোগ করলে 16,000। এটা হচ্ছে টোটাল বিজ্ঞাপন বা মোট বিজ্ঞাপন। এটা হচ্ছে কি 16,000 টাকা আমার টোটাল বিজ্ঞাপন বা কি মোট বিজ্ঞাপন। এই মোট বিজ্ঞাপনে বলছে যে 4 বছরের জন্য। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এখন আমি কি 4 বছর নিতে পারবো? নট, আমি 4 বছর নিতে পারবো না, অবশ্যই না 4 বছর নিতে পারবো না, কারণ আমি 1 বছর হিসাব করতেছি। কত বছরের? 1 বছরের, অনলি 1 বছর হিসাব করতেছি। তার মানে আমাকে 1 বছরের খরচ দেখাতে হবে বিজ্ঞাপন হিসেবে। আচ্ছা 3 বছর যে থাকে, তার মানে দেখো 4 - 1 = 3। এই 3 বছর হচ্ছে আমার বিলম্বিত। এই 3 বছর কি আমার বিলম্বিত। এই 3 বছর আমার বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। 3 বছর হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন। তার ব্যাপারটা বুঝো। তার মানে 16,000 যেহেতু আমি কি করতেছি? আমি বিলম্বিত বিজ্ঞাপনটাই বের করতেছি। বিলম্বিত কি করতেছি? বিজ্ঞাপনটাই বের করতেছি। তার মানে এখান থেকে আমি আমার খরচটা মাইনাস করতে হবে। কি করতে হবে? খরচটা। তাহলে খরচ কত অংশ? 1 বছরের জন্য 1 অংশ। ওকে, 4 ভাগের 1 অংশ আমার খরচ। 4 দ্বারা ভাগ করলে আমি 1 অংশ পাবো। 4 দ্বারা ভাগ করলে আমি কি পাবো? 1 অংশ পাবো। 16,000 4 দ্বারা ভাগ করলে তাহলে আমরা কত পাবো? সেই অংশটা আমি এখানে বলবো। তাহলে তোমার হচ্ছে যে 4 4 16। তাহলে 1 বছরের খরচ কত? 4,000। 1 বছরের খরচ কত? 4,000। 16,000 থেকে 4,000 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে এই 12,000 টাকা হচ্ছে আমার সম্পদ বা বিলম্বিত বিজ্ঞাপন। এটাই হচ্ছে আলটিমেটলি আমার 3 বছরের জন্য অগ্রিম থেকে যাচ্ছে এবং এটাই কি আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। এটা আমরা এখনো ইউজ করতে পারবো না। এটা আমি ফিউচারে হচ্ছে এটা থেকে আমি কি পাবো? একটা অ্যাডভান্টেজ পাবো। এটা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। ওকে, এরপর দেখো খ নম্বর অংশ, খ নম্বর কোশ্চেন আমাদের কি জানতে চাইছে যে উপযুক্ত তথ্যের ভিত্তিতে সুনীতি এন্টারপ্রাইজ এর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ছোট পার্ট, একদমই ছোট পার্ট চাইছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কি? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয় কি? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে শুরুতে আমাদের প্রারম্ভিক মজুত আসবে, তারপর নিট ক্রয় আসবে, তারপর প্রত্যেক খরচ সমূহ আসবে, দেন আমাদের সম্পূর্ণ মজুত কি করতে হবে? মাইনাস করতে হবে। এর আগে আমরা একটু হচ্ছে যে সমন্বয় এন্ট্রিগুলো সবগুলো পড়ে যাই। দেখো বলা আছে 1 নম্বর সমন্বয়, সমাপনী মজুত পণ্য 48,000 টাকা। কত হাজার টাকা? 48,000 টাকা। সমাপনী মজুত পণ্য কত হাজার টাকা? 48,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 8,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। এবার দেখো এখানে একটা ঝামেলা আছে। 48,000 টাকা সম্পূর্ণ মজুত পণ্য মূল্যায়ন করছে, কিন্তু করলে তো হবে না, তার মধ্যে আবার কিন্তু 8,000 টাকার কি আছে? আগুনে বিনষ্ট পণ্য আছে। তার মানে কি আমার 48,000 টাকার পুরোটা কি সম্পূর্ণ মজুত পণ্য আছে? না। তার মানে এইটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো? দেখবো, আমরা ম্যাথে দেখবো। বিনামূল্য পণ্য বিতরণ 4,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপনের 4 আর্থিক বছর সমান অংশে কি করতে হবে? অবলোকন করতে হবে। এটা আমরা অলরেডি পড়ছি। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরিতে অন্তর্ভুক্ত আছে। তার মানে আমরা যন্ত্রপাতিতে 2,000 টাকা অ্যাড করতে হবে আর মজুরি থেকে 2,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। প্রাপ্য হিসাব 5% আদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে। তারপরে 5% প্রাপ্য আদায় পাওনা সঞ্চিতি আমরা কি করতে হবে? বের করতে হবে। এই সমন্বয় অ্যান্টিগুলো আমি তোমাদেরকে বলছিলাম, হয় মাইনাস করবো নয় যোগ করবো, হয় যোগ করবো নয় মাইনাস করবো, হয় যোগ করবো নয় মাইনাস করবো, যে কোনো অ্যান্টি। তবে এখানে একটা কথা মনে রাখবা যে সমন্বয়ের যে অ্যান্টিগুলো আছে, সমন্বয়ের সরি যে অ্যান্টিগুলো আছে, অ্যান্ট্রি 2 বার ব্যবহার হবে, 2 বার ইউজ হবে।
ব্যাপারটা বুঝো। তার মানে ব্যাপারটা কি, যে সমন্বয়ের যে অ্যান্টিগুলো আছে এগুলো কমপক্ষে দুইবার, কমপক্ষে কতবার, দুইবার ব্যবহার করব। একবার আত্মীয়তা বিবরণীতে, এবার একবার হচ্ছে কি বিশ্বতা বিবরণীতে, একটা বিশ্বতা বিবরণীতে, একটা আত্মীয়তা বিবরণীতে, একটা বিশ্বতা বিবরণীতে, একটা আত্মীয়তা বিবরণীতে, মানে কমপক্ষে দুইবার। সমন্বয়ে যে অ্যান্টিগুলো থাকবে, সমন্বয়ে যে অ্যান্টিগুলো থাকবে এগুলো কমপক্ষে আমরা 2 টাইম ইউজ করব। কত টাইম? 2 টাইমস আমরা ইউজ করব। ওকে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমরা যদি খ নাম্বারটা সলভ করি, দেখো খ নাম্বারটা কিভাবে সলভ করতে পারি। শুরুতে গড় হবে বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার গড় হবে, বিবরণের গড় হবে একটা, টোটাল 4টা গড় হবে। দেন প্রথমে আমাদের যে অ্যান্টিটা আসবে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। কি আসবে? সমাপনী মজুত পণ্য। সরি, আমি এক্সট্রিমলি সরি, সমাপনী মজুত পণ্য না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে। কি আসবে? প্রারম্ভিক মজুত পণ্য মানে হচ্ছে যে 1 ঠিক আছে, 1 সামথিং। ওকে, 1 প্রারম্ভিক মজুত পণ্য আসবে। শুরুতে কি আসবে? আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আসবে। কি শুরুতে কি আসবে? প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল আমাদের? 20,000 টাকা ছিল। এটা কোথায় পাবা? এটা দেখো উদ্দীপকে আছে। দেখো 20,000 টাকা ডিরেক্ট আমাদের উদ্দীপকে আছে। দেখো 20,000 টাকা আমাদের ডিরেক্ট কোথায় আছে? উদ্দীপকে আছে। দেখো প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত আমাদের ডিরেক্ট কোথায় আছে? উদ্দীপকে আছে। প্রারম্ভিক মজুত, প্রারম্ভিক মজুত এখানে নেই। এই যে প্রারম্ভিক মজুদ 20,000 টাকা আমাদের কোশ্চেন আছে। প্রারম্ভিক মজুদ এখান থেকে 20,000 টাকা হচ্ছে আমরা এখানে নিলাম। দেন হচ্ছে নিট ক্রয় বের করবো। তাহলে দেখো নিট ক্রয়, এরপর হচ্ছে ক্রয় আছে কত? ক্রয় আছে আমাদের 3,50,000 টাকা। ক্রয় কত? 3,50,000। এর সাথে বিনামূল্য, এরপরে আমরা কি করতে হবে? এগুলো যোগ বিয়োগ করতে হবে। ধারে বা অলিখিত ক্রয় থাকলে যোগ করব, ধারে বা বাকিতে অলিখিত ক্রয় থাকলে কি যোগ করব। আর ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্য পণ্য বিতরণ, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এগুলো যদি থাকে আমরা কি করব? মাইনাস করব। এখন এখন কত হচ্ছে যে আমাদের কি আছে? বিনামূল্য পণ্য বিতরণ আছে। সো বিনামূল্য পণ্য বিতরণ 7,000 কি করতে হবে? মাইনাস করতে হবে। কেন করতে হবে? যদি আমরা কাউকে বিনামূল্য প্রোডাক্টটা কি করে দিয়ে দিই, তাহলে আমি কি প্রোডাক্টটা কমতেছে না বাড়তেছে? ডেফিনেটলি কমতেছে। যদি বিনামূল্য পণ্যটা দিয়ে দিই তাহলে জিনিসটা কমে যাচ্ছে, আমার প্রোডাক্ট কমে যাচ্ছে, পণ্য কমে যাচ্ছে। তার মানে এখন এই ক্ষেত্রে কি করব? মাইনাস করব। কি করব ভাইয়া? মাইনাস করব। কেন মাইনাস করব? কারণ আমার পণ্যটা কমে যাচ্ছে, এই জন্য আমি কি করব? ক্রয় থেকে মাইনাস করব। 7,000 টাকার পণ্য আমি বিনামূল্যে বিতরণ করছি, এখন আমার পণ্যটা কমে গেছে, এই জন্য আমি কি করব? মাইনাস করব। সো দেখো ব্যাপারটা হচ্ছে আমার 3,50,000 টাকার প্রোডাক্ট ছিল, সেখানে আমার 4,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছি, মাইনাস করার পর আমার কত হবে? 3,46,000 টাকা। 3,46,000 টাকা নিট ক্রয় বের হয়েছে। এবার দেখো প্রত্যেক খরচগুলো, প্রত্যেক খরচগুলোর মধ্যে আছে আমাদের আন্তঃপরিবহন। কি পরিবহন? আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন কত? 5,000 টাকা। এটার সাথে কোনো সমন্বয় নাই, এই জন্য কোথায় বসবে? মাস কলামে বসবে। এটার সাথে কোনো সমন্বয় নাই, এই জন্য কোথায় বসবে? মাস কলামে বসবে। আন্তঃপরিবহন কত? 5,000 টাকা। এরপর আসে হচ্ছে মজুরি। মজুরি কত? 10,000 টাকা। মজুরি কত? 10,000 টাকা। এটার সাথে একটা সমন্বয় আছে, এই জন্য আমি ফার্স্ট কলামে বসাইছি। এটার সাথে একটা সমন্বয় আছে, এই জন্য ফার্স্ট কলামে বসবে। অ্যান্ড বাদ সংস্থাপন ব্যয়। কিসের সংস্থাপন ব্যয়? ওই যে বলা আছে মজুরি, মজুরি ভিত্তিতে তোমার মজুরির ভিতরে 2,000 টাকার মেশিন বা তোমার হচ্ছে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় আছে। তার মানে কি মজুরি থেকে 2,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। তোমাদেরকে একটু দেখায় সমন্বয়টা, একটু সমন্বয়টা দেখায়। দেখো এখানে বলা আছে যে যন্ত্রপাতির সংস্থাপন, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় কত হাজার? 2,000। কত হাজার? 2,000। এই 2,000 টাকা কিসের মধ্যে অন্তর্ভুক্ত আছে? মজুরি অন্তর্ভুক্ত আছে। কিসের মধ্যে? মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন সেই জিনিসটা কি করতে হবে? মজুরি থেকে মাইনাস করতে হবে। মজুরি থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এর জন্য আমরা এখানে মাইনাস দেখাচ্ছি। দেখো মজুরি হচ্ছে আমাদের 10,000 টাকা। মজুরি কত হাজার টাকা? 10,000 টাকা। যেহেতু আমার এটার সাথে সমন্বয় আছে, সমন্বয় থাকলে তখন তুমি কি করবা? যোগ বিয়োগের কোনো যদি অ্যান্টি থাকে, মানে সমন্বয় মানে কি? যোগ বিয়োগের কোনো অ্যান্টি আছে, হয় তুমি এই অ্যান্টিটা যোগ করবা নতুবা বিয়োগ করবা। যদি এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে তুমি কি করো? ফার্স্ট কলামে লিখবে। কোন কলামে লিখবা? ফার্স্ট কলামে লিখবা। তার মানে আমার মজুরি কত? 10,000 টাকা। মজুরি কত ছিল? 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে কি করতে হবে? যে মজুরির ভিতরে 2,000 টাকা আমার কি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় আছে, এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। এটা কি করতে হবে? মাইনাস। তার মানে মজুরি ছিল 10,000 আর সংস্থাপন ব্যয় 2,000 টাকা আমার মজুরি ভিত্তি অন্তর্ভুক্ত আছে। তো এখন সেটা কি করতে হবে? আমাকে মাইনাস করতে হবে। তার মানে 10,000 থেকে 2,000 টাকা মাইনাস করলে কত হবে? আমার 8,000 টাকা হবে। কত হাজার টাকা হবে? 8,000 টাকা। এরপরে যে ব্যাপারটা দেখো, বাদ সমাপনী মজুত পণ্য। দেখো বাদ সমাপনী মজুত পণ্যটা টোটাল আমাদের যোগটা করছি। দেখো এখানে যে টোটাল যোগটা করছি, সরি 10, ওকে। এই যে ব্যাপারটা, এটা যোগটা টোটাল 8,000 টাকা, এবং এই যে টোটালটা আমরা যোগ করছি মানে প্রারম্ভিক মজুদ থেকে, দেখো এই যে ব্যাপারটা, এটা এটা পুরোটা আমাদের কত হচ্ছে? 3,79,000 টাকা। এরপর যে ব্যাপারটা দেখো বাদ সমাপন মজুদ,
সমাপনী মজুদ, সমাপনী মজুদ কত? মজুদ পণ্য হচ্ছে 48,000 টাকা। সমাপনী মজুদ পণ্য কত হাজার টাকা? 48,000 টাকা। বাট এর ভিতরে কি ছিল? আগুনে বিনষ্ট পণ্য ছিল কত? 8,000 টাকা। আগুনে বিনষ্ট পণ্য কত ছিল? 8,000 টাকা। তার মানে এই 40 থেকে 8,000 টাকা মাইনাস করলে আমাদের কত হবে? 40,000 টাকা। এবং এটা আমরা কি হিসাবে? বিয়োগ হিসাবে দেখাবো। এটা একটু এখানে লেখা উচিত ছিল আর কি, এই যে 40,000 টাকা এখানে লেখা উচিত ছিল। হ্যাঁ, এটা দরকার নাই, 40,000 টাকা এখানে লেখা উচিত ছিল। এরপরে যে ব্যাপারটা দেখো, আবার আগুনে বিনষ্ট পণ্য, ঠিক আছে? তাহলে দেখো, যদি আমরা 48,000 টাকা যদি 40,000 টাকা মাইনাস করি, সম্পূর্ণ মজুত পণ্য ছিল 48,000, 8 মাইনাস করলে 40,000। এরপরে যে ব্যাপারটা, আচ্ছা আমি এখানে একটু দেখি কি হয়েছে। সংস্থাপন ব্যয়, হ্যাঁ ওকে। এরপর যে ব্যাপারটা হচ্ছে, এবার দেখো যখন তোমার বলা হবে যে আগুনে বিনষ্ট পণ্য মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আগুনে বিনষ্ট পণ্য মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তখন ঠিক তুমি কি করবা? তখন তোমার করণীয় হচ্ছে তুমি ওই যে বিক্রিত পণ্য ব্যয় হয় একবার তুমি ক্রয় থেকে মাইনাস করবা, আর একবার ক্রয় থেকে মাইনাস করতে হবে, আর একবার হচ্ছে তোমাকে সম্পূর্ণ মজুত পণ্য মাইনাস করতে হবে। যদি ক্রয় থেকে মাইনাস না করো, তাহলে টোটাল যে তুমি হচ্ছে যে মজুত পণ্যটা মাইনাস করছো, মাইনাস করার পর যে ব্যালেন্সটা হয়েছে সেই ব্যালেন্স থেকে আরেকবার মাইনাস করতে হবে। তাহলে টোটাল আমাদের মজুত পণ্যের ব্যালেন্সটা 3,39,000 টাকা। মজুত পণ্য মাইনাস করার পরে যে ব্যালেন্সটা হচ্ছে 3,39,000 টাকা। কত হাজার টাকা? 3,39,000 টাকা। মজুত পণ্য মাইনাস করার পরে যে ব্যালেন্সটা হয়েছে সেটা হচ্ছে 3,39,000 টাকা। 3,39,000 থেকে 8,000 টাকা মাইনাস করলে হচ্ছে কত? 3,31,000 টাকা। মানে টোটাল ব্যালেন্সটা যে তোমার হচ্ছে প্রারম্ভিক মজুদ থেকে শুরু করে নিট ক্রয়, তারপর হচ্ছে যে এখান থেকে তোমার হচ্ছে সম্পূর্ণ মজুদ বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা এখানে হবে, সেখান থেকে 8,000 টাকা মাইনাস করবে। আবার কেন? কারণ আমার সম্পূর্ণ মজুদ পণ্য যে আগুনে বিনষ্ট পণ্য আছে, এটা মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তার মানে এটা আমার টোটাল মালিক মানে বিক্রিত পণ্য ব্যয়টাকে আবার কমাবে, ঠিক আছে? দুইবার মাইনাস হবে। মানে ইট মিনস হচ্ছে তুমি একবার সম্পূর্ণ মজুদ পণ্য থেকে মাইনাস করবা, আরেকবার হচ্ছে তুমি কি করবা? ক্রয় অথবা বিক্রিত পণ্যের যে ব্যালেন্স, আমার মজুত পণ্য মাইনাস করার পর যে ব্যালেন্সটা বের হয়েছে সেখান থেকে মাইনাস করবা। তার মানে টোটাল আমার মজুত পণ্য মাইনাস করার পর 3,39,000 টাকা হয়েছে। সেই 3,39,000 টাকা থেকে আমি আবার 8,000 টাকা মাইনাস করছি। মাইনাস করার পর আমার 3,31,000 টাকা হয়েছে, ঠিক আছে? আর এটাই ছিল আমার টোটাল কি? বিক্রিত পণ্যের ব্যয়। আর এটাই আমার খ নম্বরে অ্যান্সার চাইছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার যে দাবটা, আমি তোমাদেরকে সেটা আবার মনে করে দিচ্ছি। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো যদি যোগ বিয়োগের অ্যান্টি না থাকে, তাহলে সেটা দ্বিতীয় কলমে বসবে। তাহলে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচাবলী, যোগ প্রত্যক্ষ খরচাবলী মাইনাস সম্পূর্ণ মজুত পণ্য, এইটুকু করলে আমাদের কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় হবে। ওকে, এইটুকু ছিল আমাদের খ নাম্বার, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করার যে ব্যাপারটা, সেটা ছিল আমাদের এই ম্যাটটা। টোটাল কত বের হচ্ছে আমাদের? 3,31,000 টাকা, 3,31,000 টাকা। এরপর দেখো আমরা ঘ নাম্বারটা যদি দেখি, গ নম্বরে আমাদের বলছে যে সুনীতি এন্টারপ্রাইজের মোট সম্পদের পরিমাণ বের করো। সুনীতি এন্টারপ্রাইজের মোট সম্পদের পরিমাণ কি করো? বের করো। তো ডিরেক্ট তুমি এভাবে লিখে সুনীতি এন্টারপ্রাইজ আর্থিক অবস্থা বিবরণী আংশিক, তুমি মোট সম্পদ এটা লেখার দরকার নাই, তুমি লিখবা কি? যে আংশিক। কারণ আমরা আর্থিক বিবরণী পুরোটা করতেছি না, আমরা অর্ধেক পার্ট করতেছি। আমাদের কোশ্চেন আছে যে মোট সম্পদটা বের করতে, তার মানে আমরা কি করব? আংশিক লিখবো। আর ডিসেম্বর 31, 2024, যা কেন? যেহেতু আমরা 2024 সালে কোশ্চেনটা সলভ করছি, ঠিক আছে? বা আমাদের কোশ্চেনটা 2024 সালে লেখা ছিল। এবার দেখো হচ্ছে যে বিবরণ টাকা টাকা, এটা ছিল আমাদের ঘর। শুরুতে সম্পদ সময়ের মধ্যে চলতি সম্পদ লিখবা। কোন সম্পদ লিখবা? শুরুতে চলতি সম্পদ লিখবা। ব্যাংক জমা, ব্যাংক জমা আমাদের কত টাকা ছিল? ব্যাংক জমা ছিল আমাদের 30,000 টাকা। ব্যাংক জমা কত টাকা ছিল? 30,000 টাকা ছিল। তারপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 62,000 টাকা ছিল। কিন্তু এর সাথে সমন্বয় আছে, এর সাথে কি আছে? সমন্বয়। বলছে যে 5% নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করতে, ঠিক আছে? অনাদায় পাওনা সঞ্চিতি বের করতে 5% নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এখানে সমাপনী না, এই জিনিসটা ভুল লিখছে, এটা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। পাওনাদার থেকে বাদ যায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, পাওনাদার থেকে বাদ যায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, পাওনাদার থেকে বাদ যায় নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে প্রাপ্য হিসাব ছিল আমার কত? 62,000। প্রাপ্য হিসাব ছিল আমার 62,000, সেটা কত? এরপর বলছে যে প্রাপ্য হিসাব থেকে আমার কত? 5% বাদ দেওয়ার জন্য বলছে। তাহলে এইটার 5% যদি আমি বের করি, 10% 6,200, 5% হবে কত? 3,100। সো 3,100 টাকা দেখো আমি এখান থেকে মাইনাস করছি। তার মানে 62,000 3,100 মাইনাস করলে 58,900, 58,000 কত? 900। 62,000 থেকে 3,100 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের ব্যালেন্স বের হবে কত? 58,900 বের হবে। কত বের হবে? 58,900 বের হবে।
ওকে, সম্পূর্ণ মজুত পণ্য, সম্পূর্ণ মজুত পণ্য কত? 48,000 টাকা ছিল। সম্পূর্ণ মজুত পণ্য কত ছিল? 48,000 টাকা। এবং বলছে যে আগুনে বিনষ্ট পণ্য কত? 8,000 টাকা, যেটা এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে। কি আছে? অন্তর্ভুক্ত আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার এখান থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে সম্পূর্ণ মজুত পণ্য হচ্ছে 48,000 টাকা, আর আগুনে বিনষ্ট পণ্য 8,000 টাকা, ইজ ইকুয়াল টু কত? 40,000 টাকা। এই 40,000 টাকা মাইনাস করে এখানে 40,000 টাকা সেকেন্ড কলামে বসবে, ঠিক আছে? 48 থেকে 8,000 টাকা মাইনাস করলে 40,000 টাকা। এবার এই দুইটা যোগ করে কোথায় বসবে? এখানে বসবে, ঠিক আছে? দুইটা যোগ করার পরে বসবে হচ্ছে এখানে। তাহলে 90, 98,900, 98,900, এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 98,900, 98,900। এবার দুইটা যোগ করব, দুইটা যোগ করলে 900 900 বসছে, 8 এখানে বসছে, তারপর টোটাল হচ্ছে 9 আর 3 হচ্ছে 10, 11, 12, তার মানে 1,28,000। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। এটা হচ্ছে কি, সরি, মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ, সম্পদ না, মোট চলতি সম্পদ। এটা হচ্ছে আমাদের কি, মোট চলতি সম্পদ। এটা ক্লোজ হবে না, এটা ছিল আমাদের মোট চলতি সম্পদ। এটা ছিল আমাদের মোট চলতি সম্পদ, ঠিক আছে? এটা ক্লোজ হবে না। এরপর দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের শুধু যন্ত্রপাতি কি আনবা? যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত আছে? যন্ত্রপাতি আছে আমাদের হচ্ছে যে 80,000 টাকা। এরপর বলছে যে ওই যে দেখো, বলছে 2,000 টাকার মণিহারিতে 2,000 টাকার যন্ত্রপাতির সংস্থাপন কি আছে? সংযুক্ত ছিল বা অন্তর্ভুক্ত ছিল। দেখো আমি তোমাদেরকে সমন্বয়টা আবার দেখাই, সমন্বয়টা আবার দেখাই, দেখো সমন্বয়টা আবার দেখাই। দেখো যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরি ভিতরে অন্তর্ভুক্ত আছে। কার ভিতরে অন্তর্ভুক্ত আছে? 2,000 টাকা মজুরি ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো মজুরি ভিতরে যদি অন্তর্ভুক্ত থাকে, সেটা মজুরি থেকে আমরা মাইনাস করছি। কোথায়? বিশদ বিবরণীতে মজুরি ভিতরে কি করছি? আমরা মাইনাস করছি। সেটা মজুরি ভিতরে কি করছি? মাইনাস করছি। এখন যে সংস্থাপন ব্যয় যে 2,000 টাকা, এটা আমরা কি করব? এখন যন্ত্রপাতির সাথে যোগ করব। কত হচ্ছে? এই 2,000 টাকা আমার যন্ত্রপাতির ক্রয় মূল্যের সাথে অ্যাড হবে। এই জন্য আত্মীয় বিবরণীতে 2,000 টাকা আমরা কি করব? যোগ করব। দেখো আমরা যোগ করছি। দেখো এই যে যন্ত্রপাতি কত? 80,000 টাকা। 80,000 টাকা 2,000 টাকা যে অন্তর্ভুক্ত ছিল কিসে? মণিহারিতে। সংস্থাপনে 2,000 টাকা যোগ করলাম, টোটাল আমাদের কত? 82,000 টাকা। টোটাল আমাদের কি ছিল? 82,000 টাকা। ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি ছিল 1,50,000 টাকা। 1,50,000 টাকা আমাদের ইজারা সম্পত্তি, 1,50,000 টাকা আমাদের ইজারা সম্পত্তি। বাট এই ইজারা সম্পত্তির অবলোপন বলছে যে আমাদেরকে 10 বছরের জন্য। ইজারা সম্পত্তি কত বছরের জন্য দিচ্ছে? 10 বছরের জন্য। তোমাদেরকে সমন্বয়টা একটু বুঝাই। দেখো উদ্দীপকে দেওয়া আছে ইজারা সম্পত্তি 10 বছরের জন্য। ইজারা সম্পত্তি কত বছরের জন্য? 10 বছরের জন্য। কিন্তু আমরা কি 10 বছরের জন্য ইজারা সম্পত্তিটা ইউজ করতে পারবো? বা 10 বছরের জন্য আমরা কি সম্পত্তিটা কাউন্ট করতে পারবো? আমরা কি 10 বছর হিসাবটা করতেছি? নট, ডেফিনেটলি না। আমরা এটা 10 বছরের জন্য না, আমরা কত বছরের জন্য হিসাবটা করতেছি? 1 বছরের জন্য। তার মানে 10 বছরের সম্পদ দেওয়া থাকলে কি আমরা 10 বছরকে আত্মসাতের মধ্যে লিখতে পারবো না? তার মানে আমরা 1 বছর, তার মানে আমরা কি করবো? 10 দ্বারা ভাগ করবো, 1 দ্বারা গুণ করবো। সেটা হচ্ছে কি আমাদের কি হবে? অবচয় হবে, অবলোপন হবে। কি হবে? অবলোপন হবে। তার মানে আমরা 1 বছর ব্যবহার করছি। এটা কিন্তু সম্পদ আছে কত বছরের জন্য? 10 বছরের জন্য। ব্যবহার করছি কয় বছর? 1 বছর। তার মানে 10 দ্বারা ভাগ করবো, 1 দ্বারা গুণ করবো। তাহলে আমরা পেয়ে যাবো কি? যারা সম্পত্তির অবলোপন পেয়ে যাবো। ওকে, সম্পত্তির অবলোপন আমরা কি হবে? পেয়ে যাব। দেখো আমরা এই যে সম্পত্তির অবলোপন পেয়ে যাব। তাহলে দেখো হচ্ছে যে সম্পদ, ইজারা সম্পত্তি ছিল কত? 1,50,000, 1,50,000 ছিল আমার ইজারা সম্পত্তি। বলছে 10 বছরের জন্য। তার মানে ব্যাপারটা হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে যে 10। উপরে 1, নিচে হচ্ছে কত? 10। উপরে 1, নিচে হচ্ছে 10। তার মানে ভাগ করলে কত হবে? আমাদের 15,000 টাকা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অবলোপন। এই 15,000 টাকা মাইনাস করলে 1,35,000 টাকা। 1,35,000 টাকা হচ্ছে যে, এবার 82 আর 1,35,000 যোগ করলে 2,17,000 টাকা। এটা আমাদের এই 17,000 টাকা কোথায় বসবে? আমাদের 2,17,000 টাকা আমাদের আউটারে বসবে। ঠিক আছে, মানে 3 নাম্বার কলামে বসবে। ওকে, মোট স্থায়ী সম্পত্তি কত আমাদের? তাহলে মোট স্থায়ী সম্পত্তি হচ্ছে আমাদের 2,17,000 টাকা। মোট স্থায়ী সম্পত্তি কত? 2,17,000 টাকা। অলিক সম্পত্তি, ওই দেখো বিলম্বিত বিজ্ঞাপন ছিল, মনে আছে? মোট বিজ্ঞাপনের যে টাকাটা, এবং সেখান থেকে আমাদের বলছে কি বিলম্বিত বিজ্ঞাপনটা বের করার জন্য বলছে কি সমান 4 ভাগে ভাগ করার জন্য বলছিল। ঠিক আছে, কত ভাগে? 4 ভাগে। টোটাল আমাদের বিজ্ঞাপন ছিল টোটাল আমাদের কত? বিজ্ঞাপন ছিল তোমার, আমাদের টোটাল বিজ্ঞাপন ছিল 16,000।
ঠিক আছে, বলছে যে বছরে 4টি আর্থিক সমান বছর কি করতে ভাগ করতে বলছে। তার মানে আমাদের এক বছর আমরা খরচ করছি কত, এক অংশ, আর 3 অংশ আমাদের কি আছে, বিলম্বিত আছে বা আমরা ইউজ করি নাই, ব্যবহার করি নাই। এই যে 3 বছর যে ব্যবহার করি নাই, এটা আমাদের সম্পদ, এটা আমাদের কি বিলম্বিত বিজ্ঞাপন, যা আমাদের অলিক সম্পদ, যা আমাদের কি অলিক সম্পদ। এবার কি এটা কিভাবে বের করবা, তার মানে এটা হচ্ছে বের করবে এভাবে, উপরে লিখবা 3, নিচে লিখবা 4, তাহলে 4 4 কত 16, তাহলে এক বছরে মানে এক বছরে 4000 করে আসতেছে, আর 3 বছর কত হবে, 3 4 12, তার মানে আমাদের বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে আসতেছে কত, 12,000 টাকা। যেটা এখানে আছে যে বিলম্বিত বিজ্ঞাপন ক থেকে আনে প্রাপ্ত, যেটা আমরা কোন আবার বের করছি, ঠিক আছে। তো দেখো আমাদের 12,000 টাকা এখানেই বসবে, বুঝতে পারছো। এবার টোটালটা উপর চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ তো আমাদের কিছুক্ষণ আগে আমরা বের করছি, দেখো এখানে চলতি সম্পদ ছিল কত, 1,28,900 টাকা। আর স্থায়ী সম্পদ কত, স্থায়ী সম্পদ হচ্ছে 2,17,000 টাকা। আর অলিক সম্পদ 12,000 টাকা। তিনটা জিনিসের যোগফল করলে 3,57,900 টাকা, 3,57,900 টাকা। এটাই ছিল আমাদের মোট সম্পদ। এটাই আমাদেরকে বের করতে বলছে ঘ নাম্বারে, মোট সম্পদ। এবং এটা কি করতে বলছে, ঘ নাম্বারে আমাদেরকে বের করতে বলছে। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আত্মস্থ বিবরণীর যে ঘ নাম্বার, ঠিক আছে, যে আমাদের সমস্যা 3, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ড 24-এর ঘ নাম্বার মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে, আমরা এইটুকুই বের করছি, দ্যাটস ইট। ওকে, এরপর দেখো হচ্ছে যে আমরা যদি আরেকটা ম্যাথ সলভ করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা কোন বোর্ডে আসছে, দেখো ঢাকা বোর্ড 2024 বিবিআই, আমি লিখে দিলাম বিবিআই ফর এইচএসসি 26, এইচএসসি 26 পর এইচএসসি 26 ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেনটা আসছে। তার মানে বুঝে এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। দেখো আমরা এটা কোশ্চেনটা পড়ি আবার, আগে একটু সমন্বয়গুলো পড়ে নিই। সমাপনী মজুত পণ্য 15,000 টাকা মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। দেখো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করেছে 25,000 টাকা, যার বাজার মূল্য 20,000 টাকা। মানে দুইটা সমাপনী মজুত পণ্যের মূল্য দেওয়া আছে, একটা বাজার মূল্য আর একটা ক্রয় মূল্য, একটা বাজার মূল্য। ওকে, তারপর বলছে কি 2 নাম্বার, উপভাড়া বকেয়া আছে 3,000 টাকা। তাহলে উপভাড়া বকেয়া থাকলে আমরা কি করবো, বকেয়া মানে আমরা যোগ করবো, তাহলে উপভাড়ার সাথে আমরা কি করবো, যোগ করবো। উপভাড়া কি আমাদের অপরিচালন আয়, অপরিচালন আয়। উপভাড়া আমাদের কি অপরিচালন আয়, এই অপরিচালন আয়ের সাথে আমরা কি করবো, যে 3,000 টাকা বকেয়া, 3,000 টাকা আমরা কি করবো, যোগ করবো। এরপর বলছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্রের বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তাহলে বিক্রয়ের মধ্যে যে 5,000 টাকা আসবাবপত্রের অন্তর্ভুক্ত আছে সেটা আমরা কি করব, যোগ করব, ঠিক আছে। বিক্রয় থেকে আমরা মাইনাস করব আর আসবাবপত্রের সাথে কি করব, যোগ করব। এরপর বলছে অনাদায়ী পাওনা 600 টাকা, অনাদায়ী পাওনা কত টাকা, 600 টাকা। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, আসবাবপত্রের উপর 10% অবশ্য ধার্য করতে হবে। আমরা সমন্বয়গুলো পড়লাম, এন্ড আমরা কি করব, কোশ্চেন পড়বো। দেখো কোশ্চেনটা কি জানতে চাইছে, ও প্রাপ্য হিসাবের নেট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। প্রাপ্য হিসাবের এই যে প্রাপ্য হিসাব আছে, এই প্রাপ্য হিসাবের নেট আদায়যোগ্য পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব আসলে এক্স্যাক্টলি কতটুকু আছে, নেট প্রাপ্য হিসাব কতটুকু আমরা আদায় করতে পারবো। আদায়যোগ্য মানে কি, আমাদের নেট প্রাপ্য হিসাবে কত অংশ বা কতটুকু পরিমাণ আমরা আদায় করতে পারবো, আর কতগুলো আদায় করতে পারবো না, ওগুলো মাইনাস করলে আমরা কি নেট প্রাপ্য হিসাব আদায়টা পেয়ে যাব। এবার দেখো আমাদের এরপর উক্ত বছরে বিশ্ব দায় বিবরণী প্রস্তুত করা, পরিচালনা মুনাফা বা ক্ষতি নির্ণয় করা, মানে প্রস্তুত করে বিশ্ব দায় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালনা মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এটা করতে বলছে। নিট মুনাফা 30,430 টাকা ধরে, দেখো নিট মুনাফা আমাদের বলে দিচ্ছে, নিট মুনাফা আমাদের কি বলে দিচ্ছে 30,430 টাকা ধরে 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এবার দেখো হচ্ছে সমাধান, যদি 4 নম্বরের ক আমরা যদি সমাধান করি, দেখো প্রাপ্য হিসাব, আমাদের প্রাপ্য হিসাব কত টাকা ছিল, প্রাপ্য হিসাব ছিল আমাদের 30,000 টাকা। প্রাপ্য হিসাব কত টাকা, 30,000 টাকা। এবার দেখো বলছে নতুন অনাদায়ী পাওনা কত, 600 টাকা। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, নতুন অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবে নতুন আদায় পাওনা কত, 600 টাকা। এই 600 টাকা প্রাপ্য হিসাব থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে, কারণ নতুন আদায় পাওনা মানে ব্যাপারটা হচ্ছে আমরা প্রাপ্য হিসাব থেকে আরো 600 টাকা কি করতে পারবো না, আদায় করতে পারবো না বা পাবো না। আরো 600 টাকা আমরা কি করতে পারবো না, আদায় করতে পারবো না, অথবা কি পাবো না। বলছে অনাদায় পাওনা মানে নতুন নতুন আরো 600 টাকা আমরা পাবো না, কোথা থেকে, প্রাপ্য হিসাব থেকে। এই জন্য আমরা এই 600 টাকা কি করবো, মাইনাস করবো। দেখো এই প্রাপ্য হিসাব থেকে 600 টাকা কি করছি, মাইনাস করছি। দেন এরপর আবার বলছে কি যে অনাদায় পাওনা, অনাদায়ী পাওনা 600 টাকা, প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে নতুন আরো 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি কি করতে হবে, ধরতে হবে, কি করতে হবে, ধরতে হবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে দেখো আমরা যদি করি আমাদের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে,
হ্যাঁ, এবার দেখো তো, দেখো এরপর হচ্ছে যে বাদ অলিখিত অনাদায়ী পাওনা, মানে হচ্ছে এটা নতুন। অলিখিত অনাদায়ী পাওনা মানে কি, এটা নতুন। তাহলে নতুন কত 600 টাকা মাইনাস করছি, বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে কিসের উপর ধরবা, কিসের উপর বের করবা, নেট প্রাপ্য হিসাবের উপর, ঠিক আছে। এবং ব্যাপারটা প্রাপ্য হিসাব ছিল কত 30,000, প্রাপ্য হিসাব ছিল কত 30,000 টাকা, 600 টাকা ছিল আমার কি নতুন অনাদায়ী পাওনা। তাই ব্যাপারটা হচ্ছে আমার এরকম হবে 30,000 মাইনাস 600, 30,000 মাইনাস কত হবে 600 ইজ ইকুয়াল টু কত 29,400 টাকা। তার মানে 30,000 থেকে যদি 600 টাকা মাইনাস করো, 30,000 থেকে যদি তোমরা ভাইয়া 600 টাকা মাইনাস করো, তাহলে আমাদের ব্যালেন্স কত হবে 29,400 টাকা। এটার উপর 5%, এটার উপর কত পার্সেন্ট 5% বের করবা। তাহলে 29,400 ইন্টু 5% দিয়ে বের করি, তাহলে হচ্ছে আমাদের কত হবে, তাহলে হচ্ছে যে আমাদের বের হবে হচ্ছে যে এটা এভাবে 1,470 টাকা, 1,470 টাকা মানে হচ্ছে 1,470 টাকা। এই 29,000 থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে এখানে আমাদের হবে 27,930 টাকা। এটা ছিল আমাদের নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব। আবার বলতেছি, নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব মানে কি, নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব মানে হচ্ছে যে আমরা প্রাপ্য হিসাবে যে অংশটুকু আদায় করতে পারবো ইন ফিউচারে, প্রাপ্য হিসাবে যে অংশটুকু আমরা পাবো বা যে অংশটুকু আমরা আদায় করতে পারবো, সেটা হচ্ছে যে কি আদায়যোগ্য প্রাপ্য হিসাব। সেটা হচ্ছে কি আদায়যোগ্য প্রাপ্য হিসাব। আমরা এখানে প্রাপ্য হিসাবে 600 টাকা আদায় করতে পারবো না, আরো আমরা ব্যবস্থা রাখতে হবে 1,470 টাকা তার জন্য, ঠিক আছে। টোটাল আমরা আদায় করতে পারবো কত 27,930 টাকা। দ্যাট ইজ প্রাপ্য হিসাবের আদায়যোগ্য টাকার পরিমাণ। এবার খ নাম্বার আমাদের কি বিশদ বিবরণ তৈরি করতে বলছে, পরিচালন মুনাফা পর্যন্ত, ঠিক আছে। পরিচালন মুনাফা পর্যন্ত আমাদেরকে তৈরি করতে বলছে। তাহলে দেখো আমরা পরিচালন মুনাফা পর্যন্ত তৈরি করি। শুরুতে বিক্রয়, বিক্রয় কত ছিল আমাদের 1,54,000 টাকা, ঠিক আছে। এটা কোথায় পাবা, রেওয়া মেলে পাবা। বিক্রয় আমাদের 1,54,000 টাকা। আমি তোমাদেরকে একটু দেখাই, 1,54,000 টাকা বিক্রয়। দেখো আমাদের এখানে ক্রয় ও বিক্রয় দেওয়া আছে, ক্রয় ও বিক্রয়, ক্রয় ডেবিট, দেখো রেওয়া মিলে ক্রয় তাহলে 70,000 টাকা, বিক্রয় কত 1,54,000 টাকা। ওকে, তাহলে ক্রয় বিক্রয় কত 1,54,000 টাকা, বিক্রয় হচ্ছে আমাদের 1,54,000 টাকা, বিক্রয় 1,54,000 টাকা। তাহলে বিক্রয় 1,54,000 টাকা আমরা এখানে বসাইলাম। দেন বাদ আসবাবপত্র বিক্রয়, এন্ড ব্যাপারটা দেখো ওই যে বিক্রয়, এই বিক্রয়ের মধ্যে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা কি আছে অ্যাড আছে, আসবাবপত্রের যে 5,000 টাকা সেটা কি আছে যোগ করা আছে। তার মানে এখন কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। 54,000 থেকে 5,000 মাইনাস করলে 1,49,000 টাকা। এবং এটা হচ্ছে আমাদের নেট বিক্রয়, এটার নাম কি আমাদের নেট বিক্রয়, এটা হচ্ছে আমাদের নেট বিক্রয়, এটা হচ্ছে কি আমাদের নেট বিক্রয়, এটা হচ্ছে আমাদের নেট বিক্রয়। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়টা তুমি কিভাবে বের করবা, ওই যে শুরুতে প্রারম্ভিক মজুদ, তারপর নেট ক্রয়, তারপর হচ্ছে যে প্রত্যেক খরচ সম যোগ করবা, দেন হচ্ছে সম্পূর্ণ মজুদ পুনঃ মাইনাস করবা, তাহলে আমাদের বের হয়ে যাবে কি বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ যেটা আমাদের রেওয়া মিলে ছিল, দেখো প্রারম্ভিক মজুদ কত আছে দেখি, প্রারম্ভিক মজুদ আমাদের কত আছে, প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ আছে আমাদের, প্রারম্ভিক মজুদ 43,000 টাকা, প্রারম্ভিক মজুদ কত হাজার টাকা 43,000 টাকা। তাহলে এটা সেকেন্ড কলামে বসবে, প্রারম্ভিক মজুদ 43,000 টাকা, এটা কোথায় বসবে সেকেন্ড কলামে, এটা কোথায় বসবে সেকেন্ড কলামে। তাহলে প্রারম্ভিক মজুদ কত 43,000 টাকা। এরপর বলছে ক্রয়, ক্রয় ছিল কত 70,000, ওই যে বলছিলাম ডেবিট পাশে ছিল কত 70,000, ক্রেডিট পাশে ছিল কত 1,54,000, মানে ক্রেডিট পাশে 1,54,000 টাকা কি ছিল বিক্রয় ছিল। এটা কোথায়, যে আবার দেখাইতেছি, এটা হচ্ছে এখানে দেখো, দেখো বিক্রয় ক্রয় হচ্ছে কত 70,000, দেখো ক্রয় ও বিক্রয়, ক্রয় ও কি বিক্রয়, এই যে ক্রয় ও বিক্রয় এখানে ক্রয় ডেবিট, এজন্য কি 70,000 ডেবিট পাশে, আর বিক্রয় ক্রেডিট 1,54,000 টাকা, এটা ক্রেডিট পাশে। তার মানে বিক্রয় আমরা 1,54,000 টাকা নিচ্ছি, আর ক্রয় কত 70,000 টাকা ডেবিট দিকে, এজন্য আমরা কি করব বিশদ বিবরণীর ক্রয় কত 70,000 টাকায় দেখাচ্ছি, দেখো ক্রয় 70,000 টাকা। ওকে, এটার সাথে যোগ বিয়োগ কোনো কিছুই নেই। এবার ক্রয়, এরপর পরিবহন, যে এরপরে কি পরিবহন, এটা হচ্ছে আমার প্রত্যেক খরচ, পরিবহন কত 2,000 টাকা। দেন যোগ করার পরে হচ্ছে যে আমাদের টোটালটা যোগ করার পরে হচ্ছে যে আমার 1,15,000 টাকা, কত 43 আর 70 যোগ করলে হচ্ছে যে আমার 1,13,000 যোগ করলে 1,15,000 টাকা। এটার থেকে যদি 20,000 টাকা মাইনাস করি, 20,000 টাকা কি সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কত 20,000 টাকা। এখন সমাপনী মজুদ পণ্য সম্পর্কে বা সমাপনী মজুদ পণ্যের ব্যাপারে হচ্ছে একটা কথা আছে, সমাপনী মজুদ পণ্যের ব্যাপারে কি আছে একটা সমন্বয়টা একটু দেখিয়ে আসি, তারপর তোমাদেরকে বোঝাই সমন্বয়টা, তোমাদেরকে একটু বোঝাই আগে। সরি আমার ব্যাক যাওয়া লাগবে, আমি গেছি রাইটে। ওকে,
দেখো সমন্বয় সমাপনী মজুত পণ্য সম্পর্কে দেখো সম্পূর্ণ মজুত পণ্য 20,000 আছে, 25,000 আছে, 20,000 আছে। এখন বলো সম্পূর্ণ মজুত পণ্য 25,000 এবং 20,000, তাহলে কোনটা নিবা? দুইটা মূল্য, একটা ক্রয় মূল্য, একটা বাজার মূল্য। তোমাদেরকে আমি বলি যদি সমাপনী মজুত পণ্য এরকম দুইটা মূল্য যদি দেওয়া থাকে সমন্বয়ে, তাহলে তুমি কোনটা নিবে ভাইয়া? তুমি নিবা ওই টাকাটা সবচেয়ে যেটা কম, দুটা মূল্যের মধ্যে বাজার মূল্য এবং ক্রয় মূল্য, এই দুটা মূল্যের মধ্যে যেটা কম, সমাপনী মজুত পণ্যের ব্যালেন্স যেটা কম হবে তুমি ঠিক সেটাই নিবা, যেটা কম হবে তুমি ঠিক সেটাই নিবে। এখন তুমি কেন নিবা কমটা, কেন নিবা? হিসাব বিজ্ঞানে একটা নীতি আছে তোমাদের, হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ে একটা হিসাব বিজ্ঞানের যে নীতিমালা চ্যাপ্টারটা, সেখানে একটা নীতি আছে যে রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি, সেই নীতির আলোকে বা রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের সমাপনী মজুত পণ্য যে দুইটা ব্যালেন্স দেওয়া থাকবে, বাজার মূল্য এবং ক্রয় মূল্য, সেটা যেটা ছোট যেটা কম সেটা তুমি কি করতে হবে? নিতে হবে। ওকে, এর জন্য হচ্ছে আমরা দেখো এখানে 25,000 না নিয়ে আমরা কত নিছি? 20,000 টাকা নিছি। 25,000 টাকা না নিয়ে আমরা কত নিছি? 20,000 টাকা নিছি। সম্পূর্ণ মজুত পণ্য 20,000 টাকা। দেখো 25,000 টাকা না নিয়ে আমরা 20,000 টাকা নিছি। এটাই ছিল আমাদের টোটাল কি বিক্রিত পণ্যের ব্যয়। এটা 20,000 টাকা মাইনাস করলাম, হলো কত? 95,000 টাকা। তার মানে 1,49,000 টাকা 95,000 টাকা আমরা কি করব? মাইনাস করব। 1,49,000 টাকা থেকে 95,000 টাকা যদি মাইনাস করি, তাহলে দেখো আমাদের মোট লাভ কত? মোট মুনাফা হচ্ছে আমাদের 54,000 টাকা। মোট মুনাফা কত আমাদের? 54,000 টাকা। মোট মুনাফা কত? 54,000 টাকা। বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়, এবার পরিচালন ব্যয় বেতন আছে, বেতন 5,000 টাকা, এটাতে কোনো সমন্বয় নাই, এই জন্য আমরা এখানে বসাইছি। দেন ভাড়া ছিল কত? 12,000 টাকা। 12,000 টাকার সাথে কোনো সমন্বয় ছিল না, এই জন্য আমরা সেকেন্ড কলামে বসাইছি, কারণ সমন্বয় না থাকলে সেকেন্ড কলামে। সমন্বয় মানে কি? মানে যোগ বিয়োগ। আমার বেতনের সাথে কোনো অ্যান্টি ছিল না, যোগের অ্যান্টি ছিল না, বিয়োগের অ্যান্টি ছিল না। আমার বেতনের সাথে যোগের অ্যান্টি ছিল না, বিয়োগের অ্যান্টি ছিল না, যোগের অ্যান্টি ছিল না, বিয়োগেরও অ্যান্টি ছিল না। এই জন্য আমি কোথায় বসাইছি? মাঝের কলামে, মানে হচ্ছে সেকেন্ড কলামে লেখাইছি। ঠিক আছে, এরপর দেখো ভাড়া। এই যে ভাড়া আছে, ভাড়া, এই ভাড়ার টাকাটার সাথে যোগের অ্যান্টি নেই, বিয়োগের অ্যান্টি নেই, যার কারণে এটা মাঝের কলামে বসবে। কোথায় বসবে? মাঝের কলামে বসবে। আর যদি যোগ এবং বিয়োগের কোনো অ্যান্টি থাকে, তাহলে আমরা কোথায় বসাবো ভাইয়া? এই যে ফার্স্ট কলামে, এই যে ফার্স্ট কলামে এখানেই বসাবো। বুঝতে পারছো কি বলছি? ওকে, এরপর আসা হচ্ছে যে অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কত ছিল? সমন্বয় ওই যে বলছে যে 600 টাকা অনাদায়ী পাওনা, 600 টাকা অনাদায়ী পাওনা, সেই অনাদায়ী পাওনাটা আমরা এখানে বসাবো এবং এটার সাথে নতুন অনাদায়ী পাওনার সাথে যোগ করব। আচ্ছা, আসলে এই যে অনাদায়ী পাওনাটা যে খরচটা, এটা বের করার যে সূত্রটা বা ফর্মুলাটা, এটা কিভাবে বের করবা? এটা হচ্ছে এরকম, অনাদায়ী পাওনা ইজ ইকুয়াল টু পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন দেখো তাহলে আমাদের অনাদায়ী পাওনা যে পরিমাণটা, তুমি কিভাবে বের করবা? শুরুতে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, মানে লিখিত অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা অথবা কি লিখিত অনাদায়ী পাওনা। আমরা হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ওই যে কুরিনের যে ম্যাথটা করছিলাম বা প্রাপ্য হিসাব সংরক্ষণের যে পদ্ধতি, যে ম্যাথটা করছিলাম, সেখানে কিন্তু আমরা এইভাবে করছিলাম। ঠিক আছে, যে অনাদায়ী পাওনা ইজ ইকুয়াল টু পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, তার মানে লিখিত অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে দেখো এই ম্যাথে কিন্তু আমার পুরাতন অনাদায়ী পাওনাও নেই, আবার কি নেই? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিও নেই, শুধু দুটি আছে নতুন। একটা আছে কি? নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে দেখো আমাদের নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা কত ছিল? 600 টাকা। আর আর যে আমাদের নতুন অনাদায়ী পাওনা পাওনা সঞ্চিতি ছিল ক থেকে প্রাপ্ত, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ক থেকে প্রাপ্ত কত? 1470 টাকা। যোগ করে কত আমাদের হচ্ছে যে তোমার টোটাল হচ্ছে যে 2000, তোমার হচ্ছে 2070 টাকা। কত? 2070 টাকা। কর ও অবিকর এটা আমার জন্য হচ্ছে কি পরিচালন খরচ 2000 টাকা। এটা ডি এর সাথে কোনো অ্যান্টি নেই, এটার সাথে কি নেই? কোনো সমন্বয় নেই। এর জন্য আমরা কোথায় বসাবো? সেকেন্ড কলামে বসাবো। আসবাবপত্র অবচয়, আসবাবপত্র 60,000 টাকা ছিল এবং আসবাবপত্র বিক্রি ছিল 5,000 টাকা। তার মানে এই যে সমন্বয়ে আসবাবপত্র বিক্রি কত ছিল? 5,000 টাকা ছিল। সমন্বয়ে আমাদের আসবাবপত্র বিক্রি কত ছিল? 5,000 টাকা। দেখো ব্যাপারটা,
দেখো এখানে বলা আছে যে বিক্রয়ে মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তার মানে এটা বিক্রয় থেকেও মাইনাস হবে, আবার আসবাবপত্র থেকেও কি হবে মাইনাস হবে। বিক্রয় থেকে আমরা অলরেডি মাইনাস করছি, বিক্রয় থেকে আমরা অলরেডি কি করছি মাইনাস করছি, কিন্তু আসবাবপত্র থেকে মাইনাস করি না। এখন আমরা সেটাই করতে হবে, কারণ আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র কমে যায়। আসবাবপত্র বিক্রি করলে কি করে আসবাবপত্র কমে যায়। দেখো আসবাবপত্রের 7,500 টাকা, 7,500 থেকে 5,000 টাকা মাইনাস করলে কত, তার মানে 55,000 টাকা, 55,000 10% অবশ্যই ধরলে কত হবে আমাদের 5,500 হবে, মানে 55,000 ইন্টু 10%, তাহলে ইজিকুয়াল টু কত হবে আমাদের 5,500 টাকা অবশ্যই হবে। 5,500 টাকা কি হবে অবশ্যই, সরি হ্যালো 55,000 ইন্টু 10% ইজিকুয়াল টু 5,500, ঠিক আছে, ইন্টু 5,500। তাহলে এটাই ছিল আমাদের আসবাবপত্রের অবচয় 5,500 টাকা। আর এটা ছিল আমাদের, এখন এই টাকাটা যখন আমরা যোগ করি হয়েছে কত 26,070 টাকা, 26,570 টাকা। এই যে এই টোটাল টাকাগুলো, যখন আমরা যোগ করব, এই টোটাল টাকাগুলো যখন আমরা যোগ করব কত 26,570 টাকা হবে। তার উপরে 54,000 থেকে 26,570 টাকা মাইনাস করলে কত হবে 27,430 টাকা। আর এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা, এটা হচ্ছে কি আমাদের পরিচালন মুনাফা। আর খ নাম্বার আমাদের এইটুকুই জানতে চেয়েছে। ওকে, এরপর দেখো গ নাম্বার কি জানতে চাইছে, যে আর্থিক অবস্থা বিবরণী, পুরো আর্থিক অবস্থা বিবরণী আমাদের জানতে চাইছে। সোয়া এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা বিবরণী 31শে ডিসেম্বর 2023, বিবরণ টাকা টাকা। এরপর দেখো সম্পদ সমূহ চলতি সম্পদ লিখতে হবে। তো প্রাপ্য হিসাব, শুরুতে কি লিখছি প্রাপ্য হিসাব। তো আমাদের প্রাপ্য হিসাব কত ছিল, প্রাপ্য হিসাব ছিল আমাদের যা ছিল, প্রাপ্য হিসাব ছিল হচ্ছে যে দেখো প্রাপ্য হিসাবের যে নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাবটা লিখবা। ক নাম্বার আমাদের প্রাপ্য হিসাব কত ছিল, ক নাম্বারে আমাদের প্রাপ্য হিসাব কত টাকা ছিল, ক নাম্বার আমাদের প্রাপ্য হিসাব ছিল দেখো টোটাল যে 27,930 টাকা। এই টাকাটা হচ্ছে তুমি হচ্ছে চলতি সম্পদে লিখবা, তুমি হচ্ছে এই টাকাটা কোথায় লিখবা চলতি সম্পদে, কারণ এটা নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব, যোগ বিয়োগ করে এই টাকাটাই বেরোছে, এই যে 27,930 টাকা এটাই তুমি এখানে লিখবা। ওকে, চলতি সম্পদ, তার মানে ক থেকে প্রাপ্ত কত 27,930 টাকা। এরপর হচ্ছে যে অনাদায়ী উপভাড়া মনে রাখবা আয়ের বকেয়া, সরি অনাদায়ী, সরি হ্যাঁ, আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, আয়ের বকেয়া হচ্ছে কি সম্পদ, তার মানে উপভাড়া কি আয়ের বকেয়া কি হবে চলতি সম্পদ, তার মানে উপভাড়া, এই উপভাড়া হচ্ছে আমার জন্য আয়, এই উপভাড়া আমার জন্য কি আয়, আর আয়ের বকেয়া আমরা কি জানি সম্পদ, আর আয়ের বকেয়া সম্পদ, আয়ের অগ্রিম দায়, তার তেমনি হচ্ছে ব্যয়ের বকেয়া দায়, ব্যয়ের অগ্রিম হচ্ছে কি আমাদের সম্পদ। এবার সমাপনী মজুত পণ্য, 20,000, আমাদের সমাপনী মজুত পণ্য 25,000, আর কি ছিল 20,000 ছিল। এই দুইটা থেকে আমরা 25,000 নিব না, নিব কোনটা 20,000, কারণ রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্য যেটার মূল্য কম হবে আমরা সেটাই নিব, সমাপনী মজুত পণ্য যেটা কম হবে আমরা সেটাই নিব। তাহলে 20,000, 25,000 এবং 20,000 দুইটা থেকে আমাদের কোনটার মূল্য কম 20,000 টাকা, কারণ 20,000 টাকাই নিছি, ঠিক আছে। এরপর দেখো এটা ছিল আমাদের তিনটা যোগ করার পরে আমাদের 50,930 টাকা। এটা হচ্ছে কি মোট চলতি সম্পদ, এটা কি মোট চলতি সম্পদ। স্থায়ী সম্পদ, এরপরে স্টেপ হচ্ছে কি স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদে আসবাবপত্র আসবে, কি আসবে আসবাবপত্র কত ছিল আমাদের 60,000 টাকা লিখলাম। এরপর আমরা আসবাবপত্র বিক্রি করছি কত 5,000, বাদ বিক্রয়, এই বিক্রয় বাদ দিবা 5,000 টাকা, কত 55,000 টাকা। এই 55,000 থেকে আবার অবশ্যই বাদ দিবা, তাহলে পুঞ্জীভূত অবশ্যই 55,000-এর 10% কত হবে, 55,000 10% হচ্ছে কত 5,500। দেখো স্টেপটা, আসবাবপত্র ছিল তোমার 60,000, বিক্রয় ছিল মানে আসবাবপত্র আবার বিক্রি করে ফেলছে কত 5,000, ছিল 60,000, আবার বিক্রি করছি 5,000, সমন্বয় বলছে যে আসবাবপত্র বিক্রি কত 5,000, তাহলে 60 থেকে 5,000 বিয়ে করে কত হবে 55,000, কত হবে 55,000। সেই 55,000 থেকে আবার তুমি অবশ্যই বাদ দিতে, পুঞ্জীভূত অবশ্যই বাদ দিতে, পুঞ্জীভূত অবশ্যই পার্সেন্টেজ কত 10%, তাহলে 55,000-এর 10% বের করে কত হবে 5,500 টাকা হবে, ঠিক আছে। তারপরে 5,500 টাকা যদি মাইনাস করো তাহলে কত হবে 49,500 হবে, কত হবে 49,500। তার মানে এই টোটাল টাকাটাই হচ্ছে আমাদের, যদি আমরা এখানে যদি পাঠাই, ঠিক আছে, এখানে যদি পাঠাই 49,500 যোগ করলে হবে আমাদের 1,430 টাকা, 1,430 টাকা। আর এটাই হচ্ছে আমাদের মোট সম্পদ, ঠিক আছে, মোট সম্পদ, এটা হচ্ছে আমাদের মোট সম্পদ, এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। আচ্ছা মোট সম্পদ লেখা আছে, এই যে এটা হচ্ছে আমাদের মোট সম্পদ,
এটা হচ্ছে আমাদের মোট সম্পদ, ঠিক আছে। আর এই যে আমাদের 4,49,500 টাকা, এটা হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পদ। এটা কি মোট স্থায়ী সম্পদ। এরপরে দেখো পার্টটা কি, যে দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও মালিকানা সত্ত্ব, চলতি দায়, প্রদেয় হিসাব। এই চলতি দায়ের মধ্যে শুরুতে আমাদের কি আসবে, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমাদের কত আছে, প্রদেয় হিসাব আমাদের কত আছে, একটু কোশ্চেনে দেখে আসি আমরা। আমাদের প্রদেয় হিসাব আছে হচ্ছে, হ্যাঁ প্রদেয় হিসাব হচ্ছে আমাদের কত আছে, প্রদেয় হিসাব হচ্ছে আমাদের আছে হচ্ছে যে 3,600 টাকা। 3,600 টাকা। প্রদেয় হিসাবের সাথে কোনো আমাদের সমন্বয় নেই, কোনো সমন্বয় নেই, তার মানে এটা একদম ডিরেক্ট আমাদের আউটারে বসবে। দেখো কোনো সমন্বয় নেই। প্রদেয় হিসাব 3,600 টাকা। প্রদেয় হিসাব কত, 3,600 টাকা। এরপর আসে হচ্ছে যে আমাদের মালিকানা সত্ত্ব, আর কোনো দায় নেই। দায় কিন্তু আমাদের কত, 3,600 টাকা, এটাই আমাদের দায়, আর কোনো দায় নেই। আমাদের দীর্ঘমেয়াদী দায়ও নেই, জাস্ট একটা কি ছিল, চলতি দায় ছিল, সেটা কত, 3,600 টাকা, ঠিক আছে, 3,600 টাকা। হ্যাঁ 3,600 টাকা ছিল। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের সূত্র কি ছিল, যে প্রারম্ভিক মূলধন যোগ মূলধনের সুদ। আমরা মালিকানা সত্ত্বের যে সূত্রটা সেটা জানি, 2004টা আমরা পড়াইছিলাম। কি ছিল, প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি, যদি ক্ষতি থাকে বিয়োগ করবা। এরপরে উত্তোলন, উত্তোলনের মধ্যে কি কি যাবে, নগদ উত্তোলন যাবে, পণ্য উত্তোলন যাবে, ঠিক আছে। এরপরে আয়কর যাবে, বীমা তারপর হচ্ছে কি জীবন বীমা প্রিমিয়াম মাইনাস হবে, এন্ড সর্বশেষ সাধারণ সঞ্চিতিটা কি করব, যোগ করব। এটাই হবে আমাদের মালিকানা কি সত্ত্ব। দেখো আমরা মূলধন, মূলধন আমাদের কত আছে, মূলধন আছে আমাদের 81,400। মূলধন কত আছে, 81,400 যোগ নিট মুনাফা, ওই যে প্রশ্নে প্রদত্ত কত ছিল, 30,430 টাকা ছিল কোশ্চেনে, কত, 30,430 টাকা প্রশ্নে দেওয়া ছিল, আমরা সেটা এখন যোগ করছি। যোগ করার পর কত হচ্ছে, যোগ করার পর হচ্ছে 11,111, 1,11,830, 1,11,830, 1,11,000 কত ভাইয়া, 830। এটা থেকে উত্তোলনটা মাইনাস করতে হবে। উত্তোলন কত আছে, 15,000 টাকা, মাইনাস করলে 96,830। টোটাল দায়, ওই দায় ছিল, চলতি দায় ছিল আমাদের কত, চলতি দায় ছিল 3,000, চলতি দায় ছিল আমাদের 3,600, চলতি দায় 3,600। এই 3,600 সাথে আমাদের যোগ হবে হচ্ছে যে 96,830, তারপরে এই যোগ করলে টোটাল কত হবে আমাদের, 1,04,30। দেখো ভাই আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব কি হয়েছে, মিলে গেছে। মোট দায় ও মোট মালিকানা সত্ত্ব কি হয়েছে, মিলে গেছে। সো আমাদের এই ম্যাথটা এটাই ছিল। এখন দেখো মোট সম্পদ কত ছিল, মোট সম্পদ আমাদের সেম 1,04,30 টাকা ছিল। আবার আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব কত, 1,04,30 টাকা। এটাই ছিল আমাদের টোটাল আর্থিক অবস্থা বিবরণী। এটাই ছিল এই অধ্যায়ে আমাদের ম্যাথ। সো আজকে এই পর্যন্ত রইলো আমাদের সিকিউর যে ঢাকা বোর্ড 2024 সালে কোশ্চেন সলভিং, আমরা সেটা করে দিছি, এবং এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা সবাই মাস্ট এই কোশ্চেনটা দেখে কিন্তু 26 এক্সাম হলে যাবা, এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।